বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এবং আমার ডানে রয়েছেন গণফোরাম সভাপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত রায়চৌধুরী। স্বাগত আপনাদের দুজন তৃতীয় মাত্রায়। বিএনপি সরকারের 2 মাস পূরণ হলো। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সূচনাটা কেমন হলো এবং সবকিছু রাইট ট্র্যাকে আছে কি না। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, আপনাকে ধন্যবাদ সুব্রত দাদাকে এবং আমাদের বক্তব্য যারা শুনছেন। এক্স্যাক্টলি 2 মাস 1 দিন হয়েছে এই সরকারের বয়স। ইতিমধ্যে আপনি দেখবেন প্রশংসনীয় অনেক কিছু যা নির্বাচন পূর্বে এবং নির্বাচনকালীন সময়ে যেগুলো জাতির কাছে উপস্থাপন করা হয়েছিল এবং যেগুলো বাস্তবায়নের জন্য এই সরকার ওয়াদাবদ্ধ ছিলেন, তার অনেকটারই দেখবেন খুব চমৎকার সূচনা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এতটাই ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেটা মানুষের কাছে প্রশংসনীয় হয়েছে, এবং এই জিনিসগুলো একটা জাতির জন্য, দেশের সাধারণ বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে কত প্রয়োজন ছিল, একটা সরকার এত স্বল্প সময়ে এটা অনুধাবন করেছে তেমনটা ভাবলে চলবে না। এই সরকারে আসার আগে, অর্থাৎ এই রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যিনি আজকে চেয়ারম্যান, নির্বাচনে জয়ী হওয়ার পূর্বে যে সকল কর্মসূচি জাতির কাছে উপস্থাপন করেছিলেন, সেখানে তিনি অনেক ইঙ্গিত দিয়েছিলেন যে এই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নতি সামগ্রিকভাবে সম্পন্ন না হলে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতি হবে না। এবং সে খুব রাইটলি অ্যাসার্টেইন করেছে। আপনি দেখেন, আমি 2-3টে জিনিসের উদাহরণ আপনাকে দিচ্ছি, যেমন কৃষক কার্ড, যেমন ফ্যামিলি কার্ড। আপনি দেখবেন ক্ষুদ্র ঋণ যারা কৃষি ব্যাংক বা প্রান্তিক কৃষকরা যা গ্রহণ করেছিলেন, 10,000 পর্যন্ত ইতিমধ্যে সেই সকল ঋণ মওকুফ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হলো কি, যে এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলেন এবং আসার আজকে যে কথাটা আমরা বললাম, আজকে মাত্র 60 দিন। এখন বাংলাদেশ আপনার বিশ্ব থেকে তার ভিন্ন কোনো কিছু না। বৈশ্বিক কিছু কিছু পরিবর্তন বা অবস্থার যে হঠাৎ করে কিছু ডেভেলপমেন্ট যেটা ঘটে গেল, তার প্রভাব বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের জনগণের উপরে ইতিমধ্যে পড়ে গেছে। এবং সেই ক্ষেত্রেও আপনি দেখবেন যে সরকার সেটাকে আন্তরিকভাবে অ্যাড্রেস করার জন্য সকল যা কিছু গ্রহণ করা সম্ভব, যে সকল কর্মসূচি হাতে নেওয়া দরকার, সরকার সেটাকে নেওয়ার এবং সেই অনুসারে চলছে। এখন নানা রকম সমস্যা দেখা যায়, দেখবে। আপনি তো একটা জিনিস মনে রাখবেন যে একটা দেশ যখন গত 15-16টা বছর যেই সরকারটি এই দেশ থেকে পালিয়ে চলে গেছে, সেই সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় যেভাবে ছিলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করার যে একটা পদ্ধতি তারা অবলম্বন করেছিলেন এবং যাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে একটা পরিষদ তারা তৈরি করেছিলেন, তাদের দলগত এবং ব্যক্তিগত যে সমস্ত অনাচার বা দুর্নীতি তারা করে গেছেন, তাতে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা দুর্নীতিবাজদেরকে ঢুকিয়ে দিয়ে গেছিলেন, নানা রকম সিন্ডিকেট তৈরি করে গেছিলেন এবং তারা কথা বলা আর কাজ করা দুটো ভিন্ন অবস্থান মানুষের জন্য তৈরি করে। সেই শ্রেণীগুলো তাদের অবস্থা কিছুটা পরিবর্তন করে অথবা চেহারা বা অবয়বের কিছুটা পরিবর্তন করে সমাজে তারা লুকায়িত ছিল। ওই সকল মানুষরা এখনও সরকার দলকে বা দেশের মানুষের স্বার্থকে গুড হিউমারে নিয়ে তারা কিন্তু তাদের যে অবস্থান, অর্থাৎ ওই সরকার বা স্বৈরাচার যাদেরকে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, তারা কিন্তু তাদের স্বভাব বা চরিত্রের পরিবর্তন এখনও আনতে পারেন না বা আনেননি। তো যে কারণে আপনি দেখবেন যে দেশে আজকে একটা যুদ্ধের কারণে দেশের অর্থনীতির মধ্যে যে প্রভাবটা পড়তে গেছে এবং বিশেষ কিছু ক্ষেত্রে, বিশেষ করে তেলের ক্ষেত্রে আপনি দেখবেন সেখানেও সরকারকে অভিযান চালাতে হয় যে এই তেল পাম্প থেকে তুলে নিয়ে চোরাকারবারি কেউ করছে কিনা। এবং আপনি দেখবেন এখানে একটা রেশনিং পদ্ধতি যেটা করেছে তেলের, এটা না করলে আমার মনে হচ্ছে আমরা এখনও দেখেন, আপনি একটা যুক্তিসঙ্গত সময় অপেক্ষা করার পরে প্রত্যেকেই কিন্তু হয়তো অপ্রিমিয়ামটা পায় না, কিন্তু একটা তেল তারা পাচ্ছে এবং নিয়ে চলে আসছে এবং ঢাকা শহরের রাস্তায় গাড়ি চলছে। কিন্তু এইটার বেশিটা যদি,
অর্থাৎ অবাধভাবে সরকার যদি এর উপর একটা ইম্পোজিশন না দিত বা একটা নিয়ন্ত্রণ না রাখতেন, তাহলে হয়তো দেখা গেছে রাতারাতি পেট্রোল পাম্প খালি হয়ে গেছে, আর তেল এখানে আমাদের গাড়ির পরিবর্তে বিভিন্ন জায়গায়। সুতরাং বিষয়টা হলো এইখানটায় সরকার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে জনগণের ভোটে, সরকার জনগণের প্রবলেমকে আইডেন্টিফাই করেছে এবং সরকার সেই অনুসারে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তেই যে পর্যায় পর্যন্ত সরকার পৌঁছে গেছে, সরকার অগ্রযাত্রা দেখে এটাই মনে হচ্ছে যে তারা মানুষের সমস্যা চিহ্নিত করেছেন এবং সেটাকে যথার্থই অ্যাড্রেস করার জন্য তারা দায় দায়িত্বের সঙ্গে সমাধান করবার চেষ্টা করছেন বলে আপনি মনে করছেন। এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আমার বন্ধু মাসুদ আহমেদ তালুকদার অনেক প্রশংসনীয় উদ্যোগের কথা বলেছেন। যদিও প্রধানমন্ত্রী কোনো কোনো মন্ত্রীকে আমরা লক্ষ্য করলাম প্রশংসা কম করতে বলেছেন, অবশ্যই ব্যক্তিগত প্রশংসা। না, অবশ্যই খালি চোখে তো এটা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আমি যেখানে সংজ্ঞার মধ্যে আছি, অতীতেও আমরা দেখেছি 54 বছর অনেক মহৎ কাজ, অনেক বড় বড় পরিকল্পনা মনিটরিংয়ের অভাবে নষ্ট হয়েছে এবং বিরাট বদনাম সরকারের উপর গেছে, সেটা আমরা দেখেছি। আর বিশেষ করে গত 17 বছর যেভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, কুশাসন দিয়েছে, নির্বাচনকে বাংলাদেশকে থেকে বিতাড়িত করেছে, বিচার বিভাগকে প্রায় ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গেছে। তারপরে 18 মাস যা হয়েছে, ডেমোক্রেসির জন্য আমরা আন্দোলন করলাম, উনি আমাদেরকে মবক্রেসির মধ্যে ফেলে দিয়েছে। এখন এইসব বিষয়গুলো থেকে বের হয়ে আসতে গেলে সরকারকে যত আমি বলি স্মার্টনেস, সেটা দৃশ্যমান হচ্ছে না। কথার ফুলঝুরি শুরু হয়ে গেছে। 2 মাস বললেন না, অনেক মন্ত্রী অতিকথন শুরু করে দিয়েছে। এটা তো আমরা চাই নাই, এগুলো থেকে তো আমরা বের হতে চেয়েছিলাম। শেখ হাসিনাকে ফেসিবাদ তৈরি করা, মাফিয়া চক্রে নিয়ে যাওয়া, এর পাশে দায়িত্বপ্রাপ্ত লোকদের অতিকথন, সব কিছুই যেন একটা বহুমাত্রিক রূপ ধারণ করেছিল। তো আমি অনুরোধ করব যে আপনারা যখন যেটা করছেন জনস্বার্থে করছেন, আমরা দেখতে পাচ্ছি, সেই কাজগুলো যেন সঠিক প্রশাসনিক দক্ষতা সম্পন্ন মানুষের হাত দিয়ে করেন। তা নাইলে কিন্তু অনেক কিছুই কিন্তু আবার বদনামের ভাগী হতে হবে। এর বাইরে যদি আমি বলি যে আজকে কেন এত লড়াই সংগ্রাম করলাম, আমরা 31 দফা দিলাম, নির্বাচনী ইস্তেহার দিলাম, কেমন যেন মনে হচ্ছে আমাদেরকে জুলাই সনদের প্রতিপক্ষ দাঁড় করানো হচ্ছে। এই যে বয়ানটা অপোজিশন থেকে আসতেছে, জামাত এনসিপি মিলে যেভাবে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছে, সেই ব্যাপারে পার্লামেন্টের বাইরে তো আমি আপনাদের কিছু দেখছি না। আপনার দল কোথায়? আপনার এতগুলো সংগঠন আছে, আমি তো তাদের কোনো মুখ্যভূমিকে দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী মুখ থেকে কেন সব বলতে হবে? উনি বলে বেড়াচ্ছেন আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব। উনি বললে তো হবে না, আমার অন্য নেতারা কেন এই কথাগুলো বলে না? আর যেটা জনগণের মধ্যে একটা ধারণা দেওয়া হচ্ছে, বিএনপি বোধহয় জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিচ্ছে, যে কারণে ওরা এখন রাজপথে যাবে, সভা সমাবেশ করবে এবং করা শুরু হয়েছে। এবং পার্লামেন্টও নানানভাবে তারা বক্তব্য দিচ্ছে। এখন হয়তো আমরা খুব পার্লামেন্ট নিয়ে খুব জনগণ বা আমরা নিজেরও খুব উৎসাহ নিয়ে দেখছি যে কী হচ্ছে ওখানে, কী বিতর্ক হচ্ছে, ভাইব্রেন্ট পার্লামেন্ট হচ্ছে কিনা এগুলো দেখছি। কিন্তু এটা বেশি দিন থাকবে না, অচিরেই দেখবেন এই পার্লামেন্ট। কিন্তু আপনি যেটা বলছেন যে অপোজিশনের ন্যারেটিভ, উল্টো দিকের ন্যারেটিভটা নেই, কিন্তু কিছু কিছু বিষয় তো অপোজিশন ছাড়াও সিভিল সোসাইটি, যেমন ধরেন কয়েকটি অধ্যাদেশের প্রশ্ন, সিভিল সোসাইটি 17 বছর এবং 18 মাস একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে, যেমন আমি যদি বলি, আপনারা যেহেতু দুজনই আইনজীবী, সুপ্রিম কোর্টের সচিবালয়, বিচারক নিয়োগের ইস্যু, গুম, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, এগুলো তো আমার দেশের স্বার্থে, তো এগুলো আমরা 54-55 বছর লড়াই করেছি।
আপনি সর্বশেষ যে উদাহরণটা দিলেন, তো বিএনপি বলছে যে না আমরা এটা আরো ভালো modify করে করবো, করে আরো modify উন্নত মানের করবো। আর ভাই এগুলো দেরি করলে তো হবে না, এটা দ্রুত করতে হবে, না হলে এগুলো ঝুলে যাবে। অতীতেও আমরা দেখেছি সরকার অনেক মুখরোচক কথাবার্তা বলেছে এবং বিভিন্ন মন্ত্রী বলেছে আমরাই করবো, বা তারা কি যেটা করবেন সেটা আসলে মানুষের সামনে কনভিন্সিং হইতে হাজির করতে পারছেন হাজির না। করতে পারে না। এখানে আমাদের বক্তব্য, তারা এমনি বলছে যে আমরা কোনোটাই বাদ দিই নাই, আমরা সবটাই আনবো। আরে আনবা যাবে, একটু বলো, আমরা আশ্বস্ত হই, জনগণ আশ্বস্ত হই। এবং আমি মনে করি এই 2 মাসে আপনি যে এতগুলো কাজে হাত দিয়েছেন, তার পাশাপাশি এখানে জবাবদিহিতা, সুবিচার, ন্যায্যতা, এটা তো নিশ্চিত করতে হবে। আপনি প্রথম দিন থেকেই তো এটাকে জনগণের সামনে আপনাকে উপস্থাপিত করতে হবে যে এই সরকার জনগণের সরকার, এটা অতীতের সরকার না। জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনি বলছেন যে আপনার স্বপ্ন আছে, আপনার পরিকল্পনা আছে, মহাপরিকল্পনা আছে, সেইগুলো দৃশ্যমান হবে যদি পাশাপাশি দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে পরিচালনা করতে হবে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনি শুনছিলেন এবং শেষে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, কিছু কিছু বিষয়, কিছু কিছু অধ্যাদেশ একেবারেই মানে যতটা না জুলাই চার্টার এটার পক্ষে না বিপক্ষে বিএনপি, তার চেয়ে বড় কথা হচ্ছে ওই যে 3-4টে অধ্যাদেশ সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত সংসদে হলো, সেটা অনেকেই মনে করছেন যে আসলে বিএনপি আসলে পথচ্যুত বা লাইনচ্যুত অথবা স্বতঃপ্রণোদিত হয়ে এগুলো আর দেখুন, উৎসাহ একটা বিষয় হলো, যেমন দাদাও কথাটা বলে ফেলছেন, এটা আমারও দীর্ঘদিনের চিন্তা ভাবনায় আমার এসে গেছে। জুলাই সনদটা মনে হচ্ছে একটি রাজনৈতিক দলেরই চিন্তার ফসল। অথচ আপনি দেখবেন যে দেশের এই জুলাই সনদে, আমি নিয়ে আসি এখানে, কতটা রাজনৈতিক দল কোন কোনটায় ডিসেন্ট দেওয়ার পরে কতটার সঙ্গে সম্মতি প্রদর্শন করেছিলেন, সেগুলো কিন্তু এখানে সন্নিবেশিত করা আছে। কোন কোন জিনিস, কী কী জিনিসকে আইডেন্টিফাই করেছিল এবং সেটা কিভাবে সংশোধন করবে। দেখেন, আমাদের একটা কথা আমরা যেটা সবসময় বলে থাকি, সংশোধনই কিন্তু আসলে সংস্কার। এই সংশোধন যেটা হয় এটা কিন্তু সংস্কার। কি কারণে? একটা দেশের সংবিধান 1972 সনে হয়েছে। এই 72 সনের সংবিধান দেশের এবং মানুষের প্রয়োজনে ধারাবাহিকতায় আপনি দেখবেন অনেকবার এটার সংশোধন হয়েছে। সবটা মানুষের প্রয়োজনে না, কখনো না, কখনো এটা ব্যক্তি বা এখন দলের বা বিষয়টা গোষ্ঠীর হলো প্রয়োজনে। সংবিধান মানুষের প্রয়োজনে সংস্কার করতে হয়। এখন মানুষের না, কথা আমি বলে বলছি যে 17টি সংশোধনী হয়েছে, সেগুলো সব জনগণের কল্যাণে আমি হয়নি। তা বলছি না, কিন্তু আমি বলছি যে অনেক সংশোধনী সরকার জনগণের কথা বলে নিজেদের প্রয়োজনে করেছে। সেই কারণে সেগুলোকে আবার এদেশের উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে। আপনি দেখেছেন তারও একটা সিদ্ধান্ত এদেশের মানুষের কাছে চলে আসছে। তো এখন বিষয়টা হলো, একটি রাজনৈতিক দল যারা আজকে সরকারের সংসদে যারা বিরোধী দল, তারা যে সকল কথাগুলো বলছে, আপনি দেখেন জুলাই সনদটা বাস্তবায়ন কে করবে? আমাদের দেশে এই যে রেফারেন্ডাম একটা জুড়ে দিলেন নির্বাচনের সঙ্গে, এই রেফারেন্ডামের আসলে কি খুব প্রয়োজন ছিল দেওয়ার? কি আবার দেওয়ার পরে কি হলো? রেফারেন্ডাম কেন দিলেন? দাদা একটা কথা বলেছে, সুশীল সমাজ। এই দেশের রাজনীতির সবচেয়ে বড় শত্রু হলো এই সুশীল সমাজ আমার মতে। এই সুশীলরা কি করছে জানেন? তাদের মধ্যে একটা মানসিকতা চিরস্থায়ী হয়ে গেছে যে দেশটাকে সুন্দরভাবে সঠিক পথে পরিচালনার জন্য আসলে রাজনীতিবিদরা উপযুক্ত না। এই সুশীল সাহেবরা মনে করে ওনারাই একমাত্র, এবং রাজনীতিবিদদের সম্পর্কে তাদের একটা ধারণা হলো এরা লেখাপড়া জানে না, এরা ব্যাকবেঞ্চার, এরা মানুষের কাজের চাইতে কথা বলে বেশি। কিন্তু আপনি সুশীল সমাজকে দেখেন, এই জাতির ক্রাইসিস, এই জাতির যত ক্রাইসিস আপনি দেখেন, সুশীলকে আপনি অগ্রসর হতে দেখেন। সুশীলের চরিত্রটা হলো এরা যখন সুবিধা দেখে তখন তারা সামনে চলে আসে, প্রস্ফুটিত হয়ে যায়। যখন জাতির জীবনে একটা দুঃসময় চলে আসে, তখন আপনি হঠাৎ করে দেখবেন তারা কোথায় এলুফ হয়ে গেছে, আপনি আর তাদেরকে খুঁজে পাবেন না। এখন সুশীল সমাজ ঠিক করে দেবে দেশের রাজনীতিবিদরা কি করবে। এর থেকে দুর্ভাগ্যজনক একটা জাতির জন্য কি হতে পারে। সেই কারণে সুশীল সমাজ যখন ভাবে যে দেশটার যা হয়েছিল 31 দফা বলেন বা যেটা বলেন, দাদা যেটাকে বলেছে সেটা সেই অনুসারে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যে একটা সরকার বোধহয় তার সঠিক ডাইরেকশনেই যাচ্ছে। কারণ সুশীল রাজনীতিবিদদেরকে কখনো সাধারণভাবে গ্রহণ করতে পারে না এবং করবে না, ভবিষ্যতেও করবে না। আপনি দেখেন না, এই যে 1-11 ছিল, এই সুশীলের তৈরি 1-11। আবার এই সুশীলরা কি করলেন, যখন দেখলেন যে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে,
বা যাওয়ার উপক্রম হয়েছে, তখন তারা কিন্তু নীরব হয়ে গেলেন। কিন্তু তাদের প্রচেষ্টা কিন্তু তারা ছেড়ে দেয় না, অব্যাহত রেখেছেন। সেই আস্তে 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 কী হলো, 2024-এর 5ই আগস্ট যখন স্বৈরাচারের পতন হলো, হঠাৎ করে সুশীল আবার সেই আমাদের মানে কি বললো ক্ষেতের ফসলের মতো হঠাৎ করে তারা আবার জেগে উঠলেন। এবং কি হলো, তাদের একটা সরকার হলো। এবং এই সরকারটা আপনি দেখেন, প্রফেসর ইউনূস 1.5 বছর রাষ্ট্র ক্ষমতায় থাকলেন। ইউনূস বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন মানুষ। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন জাতির সম্পদ। ইউনূস তো আর তার একার না, ইউনূস এখন এই জাতির সম্পদ হয়ে গেছিল। কিন্তু আপনি দেখেন এই জাতির ক্রাইসিসে আপনি অর্থাৎ 2024-এর পরে রাষ্ট্র ক্ষমতা দখল ছাড়া এবং ফেব্রুয়ারির 12 নির্বাচনের পরে 17 তারিখ সরকার পড়ার পরে ইউনূস চলে যাওয়ার মধ্যে, এর বাইরে ইউনূস জাতির গুরুত্বপূর্ণ মুহূর্তে কোথায় কোন জায়গাটায় ইউনূস একদিন দাঁড়িয়েছিলেন দেশের পক্ষে কথা বলার জন্য। তো এই সুশীলদের মহাসুশীল তো জনাব ইউনূস। তাইলে ব্যাপারটা হলো যে সুশীল আর রাজনীতিবিদদের একটা দ্বন্দ্ব প্রতিনিয়ত চলমান। এরা কোনো সময় রাজনীতিবিদদেরকে স্বস্তিতে থাকতে দিবে না। এবং তাদের একটা ধারণাই হলো যে কোনো কাজ রাষ্ট্রের বা জাতির সুশীল যত নিপুণভাবে সম্পন্ন করতে পারে, রাজনীতিবিদরা তা পারে না। আমাদের সংঘাতটা হলো সেখানে। এই সংঘাত বা এইরকম একটা মানসিকতা থেকেও এই জাতিকে বেরিয়ে আসতে হবে। তো আমি যেটা মনে করি সেটা হলো একটা খুব পরিষ্কার দেখেন, যেই 16টি বিল এই মুহূর্তে সংসদে উপস্থাপন করা হয়নি, আপনি লিডার অফ দি হাউস হি হ্যাজ মেড হিজ স্টেটমেন্ট ইন দি পার্লামেন্ট যে আমরা এই জিনিসগুলোকে পরীক্ষা নিরীক্ষা করব। হ্যাঁ, অর্ডিন্যান্সের যে টাইম লিমিট থাকে সেটার মধ্যে না হলে, সে কারণেই মাননীয় মানে লিডার অফ দি হাউসকে কিন্তু এই কথাটা বলতে হয়েছে। আর যদি ওই টাইম লিমিটের মধ্যে উপস্থাপন করতে, তাহলে এটার বলার প্রয়োজন থাকতো না। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটা বলছেন যে এই কথাগুলি কনভিন্সিং ওয়েতে নো, থ্যাংক ইউ সো মাচ, সাধারণ মানুষের সামনে জি জি না পার্লামেন্টে না পার্লামেন্টের বাইরে উপস্থাপন করতে হচ্ছে, যে অপোজিশনের যে ভয়েস যে আপনারা এটা বিট্রে করেছেন, তার বিপরীতে যে কণ্ঠস্বরটা থাকা উচিত 2/3 আসন নিয়ে, এবং এত বড় দল হওয়া সত্ত্বেও আমি যদি, এবং তারপরে আপনাদের অ্যালাইজরা আছে, আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারছেন। am I রাইট? জি জি, দেখুন, একটি রাজনৈতিক দল 17টা বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, তার সঙ্গে যারা আমার বন্ধুরা ছিলেন ওই দলের সঙ্গে, তারা কতটা টায়ার্ড, নির্যাতনের শিকার হয়েছিলেন। হঠাৎ করে যখন একটা ফাগুনের হাওয়া আসে, মেজাজটা একটু ফুরফুরে থাকে, এবং কিছুদিন মানুষকে একটু, আপনার তো একটু পজ নিতে হয় না জীবনে, সর্বক্ষেত্রেই। আপনি দেখেন, এই যে আপনি আমায় টকশোতে আমাদেরকে দিয়ে কথা বলেছেন, একটু পরে কিন্তু আপনি ব্রেক নেবেন। তো এই জীবনের সব কিছু ধারাতে আমি ব্রেকলেস না না, কিন্তু একটু আমি একবারে, আমার কোনো ব্রেক নাই। তো আপনি ব্যতিক্রম ভাই, আপনি ব্যতিক্রম। তো মজার ব্যাপারটা হলো এই, না, আপনাকে তো কখনো ব্রেক নিতে হয় না এই অনুষ্ঠানে, কখনোই না। অতীতে বোধহয় আমি তো দীর্ঘদিনের পুরনো মেহমান। এটাও ক্ষমতার সমস্যা, ক্ষমতায় গিয়ে ভুলে গেছেন আসলে। না, আসলে না। তো এখন ব্যাপারটা হলো কোনখানে, আমি আপনার কথাটা শেষ করে দিই। তো বিষয়টা হলো এখানটায় যে দেখেন, আমাদের একটা সংসদ জনগণ নির্বাচন করে পাঠিয়েছে মানুষকে, এক দলকে সরকারে, আরেক দল। আপনি দেখেন কি দুঃখজনক অধ্যায়। আজকে আমাদের বন্ধুরা বলে, আপনি বলেছেন যে আমাদের যারা এত বড় ব্রুট মেজরিটি নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় এসছে, তাদের রাজনীতির ময়দানে, দেখেন রাজনীতির ময়দানে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এখন যারা রাজনীতির ময়দানে হঠাৎ করে নামা শুরু করেছে, ওনারা নামুক, এবং আপনি দেখবেন এই রাজনীতি দিয়েই মোকাবেলা করবে। এইটাই কিন্তু আমার দলের সবচেয়ে বড় আদর্শ। এবং আমাদের 17 বছরে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই কথা বলে বলে আওয়ামী লীগ কিন্তু নিঃশেষিত হয়ে গেছে। না, তো আমি শেষ করে দিই, আমি শেষ করে দিই। কারণ আওয়ামী লীগের পতনের একটা বড় কারণ যে দলটা আসলে একেবারেই অস্তিত্বহীন ছিল। দেখেন, রাজনীতিক সরকার রাষ্ট্র ক্ষমতায় যে যখনই এসেছে, তারা কখনো কেউ মনে করে আসে না যে আমরা স্থায়ীভাবে রাষ্ট্র ক্ষমতায় এসেছি। এগুলো স্বৈরাচার করত। কিন্তু বিএনপির ইতিহাস তো আর তা বলে না। বিএনপি গণতান্ত্রিক একটা আদর্শের বিষয়, যে রাজনীতি। সেই জন্য আমি যেটা বলছি, আমার কথাটা আমি এইভাবে শেষ করে দিচ্ছি, যে বিএনপি রাজনৈতিক সচেতন দল, এবং বিএনপি এই রাজনীতিকে সুন্দরভাবে উপস্থাপন। এখন মুশকিল হলো যে কথাটা আমি বলার জন্য আমি বারবার আপনার কারণে বলতে পারছি না, সেটা হলো যে যারা আজকে সংসদে কথা বলেছে, আপনি দেখেন ওনারা অনেকে বলে নির্বাচন হয়নি, জুলাই সনদ এখন বিএনপি বাস্তবায়ন করে নাই, তার মানে তাদের নির্বাচন অবৈধ। আমরা কি 2026-এর নির্বাচন জুলাই সনদের অধীনে করেছিলাম? রেফারেন্ডাম কি
সংবিধানের উপরে জুলাই সনদকে বসাবার জন্য রেফারেন্ডাম হয়েছিল। দেখেন, আমি সুশীলের বিরুদ্ধে কেন এতগুলো কথা বললাম, এটা রেফারেন্ডামটা হয়েছে এই কারণে যে যেই রাজনীতিবিদরা কনসেনসাসে পুষলেন আমরা নির্বাচনের পর সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়ন করব, সুশীল চিন্তা করলেন, তারা কিন্তু কী করলেন, যে কথাটা আমি বললাম, তারা রাজনীতিবিদদেরকে বিশ্বাস করতে চাইলেন না, কারণ তাদের Thank you. রাজনীতিবিদদেরকে বিশ্বাস না করাই তাদের স্বভাব। সেই কারণে তাহলে যেখানে পলিটিক্যাল পার্টিস কনসেনসাসে পুষলেন আমরা সংবিধান সংশোধন করে এগুলোকে বাস্তবায়ন করব, তাহলে তাদের ঘাড়ের উপরে আবার রেফারেন্ডাম, জাতির এতগুলো টাকা খরচ করে একটা রেফারেন্ডামের কি প্রয়োজন ছিল? অ্যাডভোকেট সুব্রত জুয়েল। সুতরাং আমরা যেটা দেখি, আমরা জিল্লুর ভাই, এখন মাসুদ আহমেদ তালুকদার পুরোপুরি তো ক্ষমতার মধ্যে ঢুকে গেছে। অতীত যারা ক্ষমতায় ছিল বা ক্ষমতার আশেপাশে ছিল তাদের বয়ানও আমাদের মনে আছে। সব তো আর দলদাস হয় নাই সুশীল। তাহলে 17 বছর এবং 18 মাস যে সুশীলরা একটা গুণগত পরিবর্তনের জন্য রাজপথে ছিল, সভা সমাবেশ করেছে, আপনি তো প্রায় সগানেক সেমিনার করেছেন 18 মাস আগে তো করেছেনই। তো এরকম আরও আমাদের আপনাদের যে অর্গানাইজেশনগুলো, সিভিল রাইটসের অর্গানাইজেশনগুলো, তারা তো মাঠে আছে এখনও, তারা তো কেউ সরকার থেকে মুখ ফিরায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকার তাদের থেকে মুখ ফিরাচ্ছে। এটা খুব ডেঞ্জারাস। কিন্তু আপনি দেখেন এখন জামাত ইসলামী শিবিরের যে সেমিনারগুলো হয় সেখানে আমাদের সহযোদ্ধারা যাচ্ছে না, গিয়ে উনি বলেছেন ধুয়ে দিচ্ছে না সরকারকে। তাহলে এই সুযোগটা আমরা দিলাম কেন তাদের? আপনি কেন সেমিনার করেন না আপনার বন্ধুদের নিয়ে? আপনি কেন সভা সমাবেশ করেন না? চিন্তা করেন, এরা তো একেবারে বুক পেতে ছিল রাজপথে। আমি আলোকচিত্র শিল্পী শহীদুল আলমের কথা বলি, সেই লড়াইটা করছে না। এবং শেখ হাসিনার সময় তো কি দারুণ রাজপথে দাঁড়িয়ে লড়াইটা করছে। জেল খেটেছেন। হ্যাঁ, সেই কেন আজকে অন্যদের সেমিনারে? তা আমরা যদি আমাদের বন্ধুদেরকে টেনে রাখতে না পারি এবং তাদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন তারেক রহমান প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত বা হ্যাঁ একেবারেই সিজন ব্যুরোক্রেটস বা সিভিল সোসাইটি, তারা এখন জামাতের কনসালটেন্ট হিসেবে কাজ সেটাই করছে। তো বলতেছি, আমি কেন এই সুযোগগুলো দেব? হ্যাঁ, না, অনেকেই আছে দ্বিচারিতা করে। না না, আমি সেটাই হ্যাঁ, বল, হ্যাঁ। মানে এক সময় হয়তো আমাদের অর্থের জন্য তার অর্থের জন্য তার আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আমাদের পরীক্ষিত কিছু মানুষ আছে তো, আমরা তো গত 17 বছর এবং নিঃসন্দেহে। 18 মাসে তো আমরা তাদের চিনি। আমি তাদেরকে কেন একটা অন্য ভিন্ন প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগটা দেবো? তাদেরকে আপনি কাজে লাগান। সবাইকে সরকারি কিছু পদপদবি দিতে হবে এমন তো না। Right. কত কিছুই আছে একটা রাষ্ট্রের মধ্যে কাজ করার ভিতরে। এই যে আপনি জ্বালানি সংকটের উপর একটা সেমিনার করার যাইতো না, কেন বিএনপি এটা করবে না? বা আপনি জুলাইয়ের উপর করেন, আপনি সংবিধানের উপর করেন। আমার আইনজীবী সংগঠন আছে, তাদেরও বলি ভাই কিরে তোমরা ইনেকটিভ হয়ে গেছো কেন? কিছু লোক রাষ্ট্রীয় দায়িত্ব পেয়েছে, উনি আছেন, আমি ওনারা একটু আগে বলেছি, ভাই আপনারা তো ব্যস্ত রাখবেন সবাইকে, দেশের সাথে কাজে লাগান। সবাইকে দিতে হবে এমন তো না, না দিলেও তো আপনি তার সেবাটা নিতে পারেন। এবং সবাই কিন্তু চাইও না পাওয়ার জন্য এইসব করে নাই। কিন্তু অতীতেও আমরা দেখেছি কিছু লোক আছে তারা গুণগতভাবে সারা জীবন দেশের মঙ্গলের জন্য কাজ করেছে, জনগণের সাথে কাজ করেছে। আমি বলি যে এত দ্রুততম সময়ে আপনি তাদেরকে প্রতিপক্ষ বানাবেন না। সাংবাদিকদের মধ্যেও আমি দেখি এখন যারা সরকারি দলের ছায়ায় সাংবাদিক সংগঠনগুলো করে, তারাও যেন কেমন তাদের বন্ধুদেরকে খুব দূরে রাখে যারা তাদের সাথে লড়াই সংগ্রামে ছিল। এখন তারা কে কী পাবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আপনি দেখছেন এগুলো আমাদের নিজেদের অপকালচার আর কি, এগুলো তো এরকম সব জায়গায় এগুলো হয়। আমি বলেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের সময় জিপি, পিপি, তারপরে উচ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রচুর জামাত ঢুকে, আমি কিন্তু এটা সর্বোচ্চ পর্যায়ে বলেছি। তখন আমাকে বলেছিল একটু অপেক্ষা করেন, আমরা দায়িত্ব নিলে আমরা এগুলো যাচাই বাছাই করেন, দ্রুততম সময়ে করেন। তাদের ব্যাপারে তো আপনাদের সজাগ হওয়া উচিত। কিন্তু আবার তাড়াতাড়ি করলে যখন বলবে যে এত তাড়াহুড়া কি আছে, না না, যেমন যাচাই বাছাই করতে বলছি। না, okay. যাচাই বাছাই আমি বলি না যে গয়রহ বাদ দিয়ে দেবো। তারপরে এরকম সব জায়গায় তো আমি যেটা আবেদন করব সরকারকে,
বা আমাদের মিত্র বিএনপিকে, হ্যাঁ, তারা যেন এইসব ব্যাপারে হাল ছেড়ে না দেয়, আর দলটাকে গুছাইতে হবে। অনেকেই আমাদের গুরুত্বপূর্ণ নেতারা সরকারের দায়িত্ব নিয়েছে, তাহলে শুরু থেকেই বলেছিলাম দল আর সরকার একাকার যেন না হয়। অতীতে এগুলো করার মধ্য দিয়ে আমরা তো দেখেছি কি পরিণতি হয়েছে। সুতরাং বিএনপি সরকারের কাছ থেকে আমরা তো এটা আশা করব না, কারণ আমরা সকলেই মিলে কিন্তু এই স্বৈরাচারকে পতনের ব্যাপারে আমরা সবাই ছিলাম সহযোগিতা আন্তরিকভাবে। তো সেই জায়গায় আমি আশা করব এই সরকারের যে প্রতিশ্রুতি এবং জন আকাঙ্ক্ষা, এটাকে কিন্তু ধরে রাখতে হবে। জি, এবং এই যে জ্বালানি সংকট হয়েছে, আপনারা সবসময় বলছেন না আমাদের কোনো অসুবিধা হবে না, সংকট নাই। তা আপনি সংকট না এটা দৃশ্যমান করেন। কেন আপনাকে এত কঠিন অবস্থার মধ্যে আজকে পাম্পগুলোতে আমরা দেখছি বিশৃঙ্খল অবস্থা, অথবা সংকট থাকতে যে কোনো বলেন। একটা ঘটনায় ফুসকে যেতে পারে। আমি তো প্রত্যেক দিনে আশঙ্কায় থাকি যে কোথায় না একটা মারামারি লেগে যায়, লাগতে পারে। পেট্রোল পাম্পটা আমি বলছি না, কিন্তু এটা যেন না হয়। আপনি বলছিলেন সেখানে অফিসার নিয়োগ করবেন, কই অফিসার তো আমরা পাচ্ছি না। ডিসির নিয়ন্ত্রণে দেবেন বলছিলেন, সেটাও পাচ্ছি না। উনি বলেছেন রেশনিং করেন, আমরা তো চাচ্ছি সেটা। তেলের তো আসলে অভাব নাই, তো আমরা পাচ্ছি না কেন, সেটাই আমাদের কথা। এবং শৃঙ্খলার সাথে আমরা পেতে চাই। ইতোমধ্যে এর সঙ্গে যুক্ত হয়েছে তেলের মূল্য বৃদ্ধি। হয়তো এটা অনেক স্বাভাবিকও বিষয়, কারণ বিশ্ববাজারে এই তেলের দাম বেড়েছে। কিন্তু আমি বলছি এটার সঙ্গে যে আমি বলছি যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনেন। না, আমি বলছি যে মানুষের ক্ষোভের মধ্যে আরো যখন এটা যুক্ত হয় সেটা। অ্যাডভোকেট মাসুদ, আপনি বলছিলেন এবং আপনি শুনলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর বক্তব্য, এবং আপনার হয়তো যুক্তিসঙ্গত ক্ষোভ অসন্তোষ আছে সিভিল সোসাইটির উপরে, এবং আমাদের সিভিল সোসাইটি অনেক সময় ইভিল সোসাইটিও বলি, উইচ ইজ ফ্যাক্ট অ্যান্ড ট্রু। বাট একটা ডেমোক্রেসিতে যদি আপনি সিভিল সোসাইটি শক্তিশালী না থাকে, আপনি যদি সিভিক স্পেস না রাখেন, আপনি যদি পলিটিক্যাল স্পেস অন্যদের জন্য না রাখেন, ডিসেন্ট ভয়েসেস না থাকে, তাহলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হয় না, একটা ভঙ্গুর অবস্থার মধ্যে থাকে এবং ঝুঁকির মধ্যে থাকে। এগ্রি করেন কি না? জি দেখুন, এটা ঠিক, কিন্তু সিভিল সোসাইটির পেট্রোনাইজেশন যদি গভর্নমেন্টের কাছ থেকে আশা করে, তাহলে এটা আপনি নিশ্চিত থাকতে পারেন যে সিভিল সোসাইটি কখনো সাধারণ মানুষের জন্য, অর্থাৎ ওই সেটা কেউ আশা করছে না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর কথা যদি আমি ভুল না বুঝে থাকি, উনি বলেছেন যে তাদেরকে আপনি এনগেজ করেন, তাদের সঙ্গে আপনার একটা এনগেজমেন্ট। এটা তো সিভিল সোসাইটি উইল অলওয়েজ, মানে হয়তো আপনি একটা সংগঠনকে এনগেজ করলেন, আপনি তার সমালোচনাটাও শুনলেন। নো, আমার বক্তব্যটা হলো সিভিল সোসাইটি উইল অলওয়েজ ওয়ার্ক বাই দেয়ার ওন। অফ কোর্স, তারা they will never be under patronization of the government. এটা না, যদি সেটা তো করতে কেউ চান, বলছে না। অতীতে তো তারা দলদাস হয়েছিল, আমি তো স্বীকার করলাম। না, আপনি আমার মনে হয় দাদা একটু ভুল করছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো সুশীল সমাজ না রাজনীতি। আমরা কি রাজনীতি যারা করি তারা কি সুশীল না? তাদের মধ্যে কি সুশীল নাই? বা সুশীলের যে জ্ঞান বুদ্ধি সেগুলো রাজনীতি করা মানুষের মধ্যে নাই? আমার মতে সুশীল একটা আলাদা সম্প্রদায়, এই সোসাইটিতে সুশীল একটা আলাদা সম্প্রদায়। তাদের কাজই হলো তাদের স্বার্থে রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক সরকারকে সমালোচনা করা। এখন এরা সবসময় তাদের নিজেদের আকার আকৃতি অবয়ব নিজেরা তৈরি করবে, তারা সমালোচনা করবে। এখন তারা তো ইফ দে আর আস্কিং ফর দি প্রোটেকশন অফ দি গভর্নমেন্ট, তাহলে আপনি ধরে নিতে পারেন এই সমাজ, এই সুশীল সমাজ কোনোভাবেই জনগণের স্বার্থ তারা নিরপেক্ষভাবে চিন্তা করতে পারছে না। সেই জন্য সুশীল সমাজকে তার নিজের মতো করে কাজ করতে দিতে হবে। আর পলিটিক্যাল অপোনেন্ট যারা আজকে বিরোধী দল যারা আছে, 11 দল না কত দল মিলে তারা রাষ্ট্র ক্ষমতায়, মানে সংসদে বিরোধী দল, তারা ইতিমধ্যে রাজপথে নেমেছে, দুই একটা বক্তব্য দিয়েছে। তারা অনেক কিছুই এই 17 বছরের জনগণের যে আন্দোলন ছিল স্বৈরাচারের পতন, তারা এটা মনেই করতেছে একটি রাজনৈতিক দল এটার মানে পুরোপুরি মালিক। কিন্তু আসলে কি তাই? যদি তাই হবে তাহলে জুলাই সনদে ওনারা একলাদাই তো স্বাক্ষর করলে পারতেন। এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে 72টা মিটিংয়ের কি প্রয়োজন ছিল? সুতরাং এগুলো ওনারা যেটা, এখন আমাদের দেশের রাজনীতির সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো এই যে বিরোধী দলে যাওয়ার পরে আমি দেখলাম এই সরকার আজকে রাষ্ট্র ক্ষমতায়, সংসদে বিরোধী দল আজকে আসে, তার সঙ্গে এনসিপি নতুন জন্ম নেওয়া রাজনৈতিক দলও তাদের সঙ্গে একই জায়গায় বসে, যেহেতু তারা একই সঙ্গে নির্বাচন করেছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই বিরোধী দল তারা যেভাবে সরকারকে সমালোচনা ইতিমধ্যেই শুরু করেছে, আপনি দেখেন বস্তুনিষ্ঠতা কোথায়। তারা সংবিধান অনুসারে নির্বাচন করলেন, সংসদে গিয়ে বলে সংবিধান নাই।
আজকে সংবিধান না থাকলে আপনি সংবিধানের অধীনে নির্বাচন করলেন কেন? আপনি নির্বাচন করলেন যখন রাষ্ট্রপতি আর্টিকেল 123-তে সংসদ ভেঙে দিলেন। আপনি সংবিধানে নির্বাচন হওয়ার পর আপনি 146-এ ওথ বললেন। আপনি 72-তে রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিতে গেলেন, আপনি তার বক্তৃতাকে বর্জন করলেন যে অসাংবিধানিক। কি বললে? এই কারণে যে উনি কথা রাখে নাই, অর্থাৎ ইতিমধ্যে উনি দ্বিচারিতা করেছে। তো এই কথা বলে যদি চায়, তাহলে আপনি দেখেন জুলাই সনদ অনুসারে নির্বাচন হয়েছিল না জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুসারে হওয়ার পরে জুলাই সনদের যে সম্মতি তারা প্রদর্শন করে গিয়েছিলেন সেগুলোকে আইন পরীক্ষা নিরীক্ষান্তে আইনে রূপান্তর করার জন্য, কিন্তু সেই কথা তারা বলছে না। তারা কি বলছে যে জুলাই সনদ এবং এর সঙ্গে রেফারেন্ডাম জড়িত করার পরে তারা কি করলেন, যে তারা বলে গেলেন এটা এখন সংবিধানের উপরে উঠে গেছে। এখন আমি সবসময় একটা কথা বলি, এই যারা আজকে বিরোধী দল সংসদে, তাদের একটা শত্রুতা সংবিধানের সঙ্গে 1972 সন থেকে। তারা এই সংবিধানকে আজ পর্যন্ত মেনে নিতে পারে নাই, কিন্তু এই সংবিধানে তাদের ভাগ নেওয়ার জন্য তখন কিন্তু তারা আর কোনো লজ্জা শরমের ধার ধরে না। তাইলে আপনি দেখেন, যদি সংবিধানের প্রতি তাদের আক্রোশটা যেটা তারা মুখে বলে যাচ্ছে সেটা যদি তাদের আন্তরিক বিষয় হইতো, তাইলে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কথা ছিল না। যতক্ষণ পর্যন্ত, আর আপনি একটা জিনিস দেখেন, একটা আপসার্জ হয়েছে, কিন্তু এইটাকে বিপ্লব বলে। আপনি কি লক্ষ্য করেন? যেগুলো কিন্তু ইন্টেনশনালি বলে, আপনি মনে করবেন না কেউ ভুল করে বলছে। বিপ্লব যদি হইতো তাহলে একটা বিপ্লবী সরকার হইতো, সাংবিধানিক সরকার হইতো না। এবং ইউনূসের সরকারটা যে সাংবিধানিক সরকার ছিল এটাও তারা স্বীকার করতে চায় না আজকে। এবং আপনি লক্ষ্য করেন কিভাবে তারা কথা বলে। তারা বলতে চাচ্ছে যে কথাগুলো তারা সংসদে বলে এবং রাজপথে ইতিমধ্যে নামছে, যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব জামাতের উপরে। অথচ বিএনপি কি করতেছে দেখেন, ইতিমধ্যে যেই সমস্ত জুলাই সনদের যেই সিদ্ধান্ত সমূহ বিএনপি সম্মতি প্রদান করেছিলেন সেগুলোকে ইতিমধ্যেই আপনি দেখেন হাউজে এসে গেছে বিল আকারে, এবং বিএনপি অক্ষরে অক্ষরে পালন করার কথা বারবার টাইম অ্যান্ড অ্যাগেন ঘোষণা করে যাচ্ছে। যেগুলোকে বিএনপি পরীক্ষা নিরীক্ষা করা জাতির সাথে, একটা সরকার রাষ্ট্র ক্ষমতায় আসছে, সে আসার পর সে তো জনগণের ভোট নিয়ে আসছে। এখন আপনি যেন তেন যে কোনো এক জায়গায় ওই যে মব যেটা বলে, প্রেস ক্লাবের সামনে 10-20 জন দাঁড়িয়ে বলে দিল আর এটাই ওনারা এটা মেনে নেবেন। আপনি দেখেন, আমি গতকালকে শুনলাম একজনে বলতেছেন 72% বিএনপি 50% বা 51% ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসছে। আপনি 72% লোক আপনার কি বলে রেফারেন্ডামে ভোট দিয়েছে, আপনি কি সেটা মানবেন না? আরে ভাই, 72% লোক যে ভোট দিয়েছে তার মধ্যে 51% লোক তো বিএনপি। তাহলে বিএনপির 51% বাদ দিয়ে যদি আপনি রেফারেন্ডামের 72% ক্যালকুলেট করতে যান, তাহলে দেখা যাবে যে রেফারেন্ডামের পক্ষে ভোট দিয়েছে 18% লোক। তার মানে কি বিএনপি ভোটার না? বিএনপি তো আওয়ামী লীগ যেরকম বলতো স্বৈরাচারের মতো, যে যারা আওয়ামী লীগ করে তারাই দেশের জনগণ, তারাই নাগরিক। তাইলে এখন বিএনপির যে জনগণ, দেশের প্রধানমন্ত্রী আজকে যিনি, তিনি আটারলি টাইম অ্যান্ড অ্যাগেন বলেছে আপনারা জুলাই সনদের পক্ষে, আপনারা রেফারেন্ডামের পক্ষে ভোট দিবেন। দলের উচ্চ পর্যায়ের সকল নেতারা বলেছেন। কিন্তু আপনি দেখেন কি শুভঙ্করের ফাঁকি এখানে। তারা কি বলতে চাচ্ছে যে না, এই সরকারের চাইতে রেফারেন্ডাম অনেক পাওয়ারফুল। আরে বাবা, রেফারেন্ডাম তো ইট ওয়াজ সাপ্লিমেন্টারি টু দি কনসেনসাস, যে রাজনৈতিকবিদরা তারা একমত হয়ে গেলেন যে আমরা সংবিধান সংশোধন করবো, এই জিনিসগুলোকে এইভাবে করব। আর ওনারা বললেন যে না, আমরা এর বিশ্বাস করি না। রেফারেন্ডাম দিয়ে দিলে তারা কি করবে, উইল পুট দি পলিটিক্যাল পার্টিস আন্ডার কম্পালশন, যে তারা এর থেকে সরে যেতে পারবেন না। তাহলে জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় বসার পর সেইখানে যদি রেফারেন্ডাম তার চেয়ে বসিয়ে, তাহলে ওই নির্বাচনটার দরকার কি ছিল? এই নির্বাচনে, আচ্ছা, আর এটা যদি বেআইনি নির্বাচন হইতো, তাহলে সেই নির্বাচনে জামাত কেন অংশগ্রহণ করলো? তাহলে আপনি মজা দেখেন, আপনি সুবিধা নেওয়ার সময় আপনি একরকম, কথা বলার সময় আপনি যে সুবিধা নিয়েছেন, যেসব জিনিসকে ব্যবহার করে আপনি তার ধারে কাছেও যাবেন না। তো আপনি নিজে বুদ্ধিমান, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু সবাইকে এত বোকা মনে করেন কেন? দেশের মানুষ কি এগুলো বুঝতেছে না? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনি বলবেন ওনার কথার প্রেক্ষিতে কিছু বলবার থেকে। আরও দুটো ইস্যু আমি যেহেতু এখানে সিভিক স্পেস, পলিটিক্যাল স্পেসের কথা আমি আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম, এবং আওয়ামী লীগ সংক্রান্ত, আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত অধ্যাদেশটি পাশ হয়েছে এবং যার মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। তো এটা আপনি কি মনে করেন যে এই আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দলের পরিণতি আসলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, এবং এখানে আইনের ভূমিকা কি, সরকার কি চাইছে? এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটা, এটাও আমি একই সঙ্গে আলোচনার মধ্যে আনেন, বাংলাদেশে গত
কয়েক বছর ধরে তো বটেই, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সময় বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, যে বাংলাদেশ কার দিকে ঝুঁকে পড়ছে, কার পেটের মধ্যে আছে, কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখা উচিত, ভারসাম্যটা ঠিক থাকছে কিনা, দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, কিংবা বিএনপির ভাষায় সবার আগে বাংলাদেশটা হচ্ছে কিনা। না, এসব ব্যাপারে আমি তো মনে করি বিএনপি সঠিক পথেই আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা, ওইটা না থাকলে তো পরে আমাদের এটা অনেক সংকট বেড়ে যাবে। যেমন এই হঠাৎ করে একটা বিরাট বোঝা বিএনপির উপর চেপে বসলো আর কি, যুদ্ধের কারণে। যুদ্ধ হচ্ছে কত দূরে, আর আমরা তো সেটা প্রত্যেক সাফা করছি। ভোগ করছি। একটা বিরাট চ্যালেঞ্জ আর কি সরকারের জন্য। তো সেটা আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, হয়তো সরকার সেটা করবে। তো আমি তো মনে করি এই বিষয়ে সরকারের একটা উচ্চ পর্যায়ের জ্বালানি সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি করা দরকার। আমি শুনেছি অর্থনীতির বিষয়ে এটাকে পুনর্জীবিত করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে একটা কমিটি হয়েছে। এটা আমি সত্য মিথ্যা এখনো যাচাই করতে পারিনি। আমি এটা ওয়েলকাম করি। সমাজের বিভিন্ন স্তরের জনগণকে নিয়ে, যারা দেশকে নিয়ে যারা ভাবে, অতীত ট্র্যাক রেকর্ড ভালো, কোনো সরকারের দলদাসগিরি করে নাই, সেই সমস্ত লোকদের যাচাই বাছাই। এগুলো বিএনপি হইতেও এমন তো না, সে বিএনপি রাজনীতি করতে হবে এমন তো না। আমি খুবই আনন্দিত হয়েছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদ সাইদ যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার পেয়েছে, এটা আমরা উৎসাহিত হয়েছি। উনি তো বাংলাদেশের এই সাহিত্য অঙ্গনে তো একটা বিরাট অবদান রাখছে, এবং সেখানে যে পাঠাভ্যাস করা শিশু তরুণদেরকে, এবং করেই যাচ্ছে। তো সেই ব্যাপারে হয়তো সরকারের সাথে উনি আলোচনা করেছে। তো এই ধরনের কমিটি আমি শিক্ষাক্ষেত্র চাইব। আর বিএনপি তো রাজনীতি করছেই, তার তো আমি সেখানেও চাইব যে এটাকেও আপনারা কি বলবে পুনর্গঠন করেন। হয়তো তারা কাউন্সিলের আগে হয়তো করবে না, কাউন্সিল তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে সেটা খুব দ্রুততম সময়ে করা উচিত। আপনি এত বছর পরে ক্ষমতাসীন হওয়ার পরে আপনি কিন্তু লাগাম টানা সত্যিকার অর্থে অসুবিধা হয়ে যাবে। আপনাকে লাগাম টানার প্রথম দিনে টেনে দেখতে হবে, এবং কোনো ছাড় দেওয়া যাবে না। অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, সো-কল চাঁদাবাজি, এগুলোতে জানা। কিন্তু কেউ মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারিত্বের যে অভিযোগটা ক্ষমতায় আসবার পরে সেটা অনেকখানি কমে এসেছে। সেটা তো আমরা বয়ান হিসাবে বলতেই পারি, কিন্তু বাস্তবতা তো দেখতে হবে। খোঁজ খবর তো সরকারের কাছে বেশি থাকবে না, আমাদের কাছে তো খোঁজ খবর আসে। সেগুলো আপনাকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি যদি একবারে ঝুলে যান তাহলে কোনোটাই আপনি সামলাতে পারবেন। অতীতেও আমরা এইসব কথা বলেছিলাম, এখন আবার নতুন করে বলতে হচ্ছে, কারণ আমরা মনে করি এইবার সরকার বিএনপি কোনোভাবে যেন ব্যর্থ না হয়। যে অঙ্গীকার দিয়ে তারা আসছে সেটা যেন সঠিকভাবে মাঠে ময়দানে সব জায়গায় আনাচে কানাচে আমরা দেখতে চাই, গ্রামে গঞ্জে তৃণমূলে সব জায়গায়। আর হচ্ছে কোনো দলকে নিষিদ্ধ করে তো এটা তো এখান থেকে পার পাওয়া যাবে না। সাময়িকভাবে এটা করা যেতে পারে। আমিও মনে করি শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেটা এখনও রাজনীতি করার তাকে সুযোগ দেওয়া উচিত না। কারণ তারা যে অন্যায়টা করেছে, যে অত্যাচারটা করেছে আমাদের সকলের উপর, এখনও মানুষের সেই রাগটা প্রশমিত হয় নাই। আমরা এমনি হয়তো খুব ভালো বন্ধু, আমরা একসাথে চলে গেছি। যখন দেখি যে তারা ওই এজেন্ডা নিয়ে মাঠে নামে, তখন আমরাও কেন সহ্য করতে পারি? আরে ভাই, তোমরা কি করেছো গত 17 বছর? আমাদেরকে তো একদিনের জন্য শান্তিতে রাখো নাই, দৌড়ের উপর রেখেছে। জেল টেল খাইটা একটা বিশ্রী অবস্থা সব জায়গায়, লক্ষ লক্ষ নেতা কর্মী বাসায় থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না। আর ওরে পায় নাই, ওর বাবা মা এদের উপর অত্যাচার করেছে, ওদেরকে ধরে নিয়ে আসছে। তো এগুলো একটা অসভ্য রাষ্ট্রে পরিণত করেছিল তারা। তা আমি মনে করি ভাই, একটু ধৈর্য ধরেন। এই সরকার কিছুদিন
শান্তিপূর্ণভাবে কাজগুলো করুক, তাদের এজেন্ডাগুলো বাস্তবায়িত, এজেন্ডা মানে জনস্বার্থের এজেন্ডা, বুঝতে পেরেছি। সেগুলো বাস্তবায়িত করুক, দেশের মধ্যে একটা শৃঙ্খলা আসুক। আপনারাও যা করেছেন 18 মাসও যা হচ্ছে, এখান থেকে বেরোতে গেলে সময় দিতে হবে, এত অস্থির হওয়ার কোনো প্রয়োজন নাই। Good. বিরোধী দলকে বলবো আপনারা একটু অতিমাত্রায় ওভার স্মার্ট হয়ে গেছে, যেই ল্যাঙ্গুয়েজে আপনারা কথা বলে, আরে একটা ছেলে কি প্রধানের ছেলে, চিন্তা করতে পারবেন একটা নাবালক না আমাদের কাছে, সে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ভাষায় কথা বলে, তো এমনিই তো স্বাভাবিকভাবে তো আমরাও একটু রাগান্বিত হয়ে যাই। আমরা চাচ্ছি না যে আপনাদের সাথে আমরা মুখোমুখি দাঁড়াই, কিন্তু আপনারা একটু শান্তভাবে করেন না। আপনারা তো বাধা দিচ্ছেন, আপনার তো কোনো সভা সমস্যা হামলা হয় নাই, আপনাদের তো কোনো পুলিশি কার্যক্রম শুরু হয় নাই। আমার মনে হয় আপনারা পায়ে পাড়া লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছেন। এই ব্যাপারে সরকারকেও সতর্ক থাকতে হবে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। দেখুন, ওই সুব্রতদা একটা ছেলের কথা বললেন একটু আগে, যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে তিনি মন্তব্য করেছেন। আমার সেই ইংরেজি বক্তব্য মনে আসে, সেই প্রবাদ। সেখানে একটা কথা আছে যে লাইক প্রডিউসেস এ লাইক। এই ছেলে তার বাবাকে ছিলেন আপনারা সবাই জানেন, তার বাবার ভাষা জ্ঞান কি পরিমাণ কেমন ছিল। আমরা অনেক সময় বলতাম যে তার চেয়ে তো বড় কথা যে তার বাবা প্রায় মৃত্যুদণ্ড প্রাপ্ত, প্রায় কেন সেখান থেকে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় ছিলেন, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকের গভীরউদ্দিন প্রধান তার বাবা যখন পার্লামেন্টে গেলেন, আজকের প্রধানমন্ত্রীর পিতা যখন রাষ্ট্রপতি, তখন তিনি সাধারণ ক্ষমা দিয়েছে তো। 79-এর নির্বাচনের পরে গভীরউদ্দিন সরকার সাহেব নির্বাচিত এমপি হলেন, গমিরুদ্দিন প্রধান সাহেব, ওই শফিউল আলম প্রধানের বাপ। তার কারণে মহামান্য রাষ্ট্রপতি আর্টিকেল 49-এ তাকে তার সাজা মওকুফ করে দিলেন। তো এটা নিয়ম হলো কি, আপনি যখন অন্ধ, আপনি তখন চোখে দেখেন না, তখন আপনি লাঠির উপরে ভর করবেন। আপনার রেটিনা অপারেশন করে লাগানোর পর যখন চোখের ভিশন ফেরত আসবে, আপনি সর্বপ্রথম কিন্তু আপনার হাতের লাঠিটা ফেলে দিবেন। এটাই দুনিয়ার নিয়ম। সুতরাং শফিউল আলম প্রধানের ছেলে যা করেছে, আমি এতে আশ্চর্য হই নাই, কারণ ওই যে সেই কথা, লাইক প্রডিউসেস এ লাইক। তো যাই হোক, আমরা মনে করতাম অনেক সময় যে রাজনীতির ময়দানে বা রাজনীতিতে ওই জানাব কি বলবো, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী বোধহয় ভালগার কথা বলতেন, আমি শফিউল আলম প্রধানকে দেখেছি। আর আমরা কন্টেম্পোরারি, আবার সবচেয়ে মজার হলে ইভেনচুয়ালি যাই হোক না কেন, আমরা একই হলের ছাত্র। আপনি কি বুঝেছেন আমার কথাটা? ওই যে কি বলবো, 7 মার্ডার যেটা ছিল, দুর্ভাগ্যজনক ইয়া হলেও আমি তখন ঢাকা ইউনিভার্সিটি এবং ওই হলেরই ছাত্র। যাই হোক, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, জি, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে দেখুন, বিএনপি জন্মই হয়েছিল রাজনীতির কারণে। রাজনীতিটা কি? মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুসংহত করা। এবং আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল করলেন, ওই সময় তার রাজনৈতিক দল করার কথা ছিল না, প্রয়োজন ছিল না, কিন্তু কেন করতে হলো? জাতির প্রয়োজনে। অর্থাৎ যেই রাজনৈতিক দলটা ব্যর্থ হয়ে গেলেন, সে কারণে তাকে রাজনৈতিক দল করতে হলো। বিএনপি তার জন্মের যে দর্শন, রাজনীতি করার যে দর্শন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুসংহত করার যে দর্শন, বিএনপি সেখান থেকে ফিরতে পারে না। যদি ফিরতে পারতো, তাহলে গত বছর 17টা বছর স্বৈরাচারের অধীনে আন্দোলন করে বিএনপি এরকম নিশ্চয় হতো না। বিএনপির এতটা লস বিএনপিকে স্বীকার করতে হতো না। বিএনপি ভিন্ন ধারার রাজনীতি চলে যেতে পারতেন। যারা আজকে সংসদে এবং বাইরে আমাদেরকে হুমকার দিচ্ছেন, আমরা কিন্তু গত 17 বছর তাদেরকে দেখেছি, খুব একটা তাদেরকে কিন্তু দৃশ্যমান পাওয়া যায়নি। কিন্তু এখন দেখা গেল আন্ডার প্রোটেকশন, তাদের ভেরি বিগ থ্রোট আমরা দেখতে পাচ্ছি, খুব হাই ভয়েস আমরা শুনতে পাচ্ছি। ওনাদের ওই সময়কার বক্তব্য আমাদের মনে আছে। তো এটা নিশ্চিত আপনি দেখেন, এটা খুব যে সমস্যাগুলো, একটা সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে সরকারের সৃষ্ট কিছু সমস্যা হয়। এই সরকার এতটাই স্বল্প সময়ের জন্য রাষ্ট্র ক্ষমতায়, যাতে সরকারের সৃষ্ট কোনো সমস্যা এখন একটাও আমরা আইডেন্টিফাই করতে পারিনি এবং পারবো না। তাহলে যেগুলো হয়েছে সেগুলা অতীতের সরকারের অপকর্মের ফসল এই সরকারের ঘাড়ে এসে পড়েছে, এক। দ্বিতীয় হলো বৈশ্বিক পরিবর্তনে এখন যে সমস্যা তাৎক্ষণিকভাবে তৈরি হচ্ছে, সেগুলো যেহেতু বাংলাদেশ গ্লোব থেকে বিচ্ছিন্ন কেউ না, সেগুলোরও ভার দায়িত্ব এই সরকারের কাজ। এবং আপনি দেখেন প্রত্যেকটা এক সরকার প্রধান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এটা যদি দাদা যেমন নিরাশ হয়েছেন, দাদাকে আমি এই তো নিরাশার কণ্ঠ কিন্তু আমি দাদার কণ্ঠে কোনো দিন শুনিনি। এত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনকালীন সময় আমি ওনাকে হাস্যোজ্জ্বল আশাবাদী মানুষ হিসাবে দেখতাম। কিন্তু এখন সংসদে একটি রাজনৈতিক দল বিরোধী দল হওয়ার পর দাদার কণ্ঠ যেমন কেন ক্ষীণ হয়ে আসতেছে, এতটা ভয় পেলে চলবে না। ভীতিকর কোনো বিষয় না, এটা ভীতিকর। এটা দেখবেন, এরা যে দল
সংসদে আজকে বিরোধী দল, তারা বাংলাদেশকে স্বীকার করে না, কিন্তু বাংলাদেশটাকে ভাগ করে তাদের অংশ আলাদা করার জন্য তারা কিন্তু খুবই ব্যস্ত, এবং এটা করবেই তারা। আর তাদের বক্তব্যটাই হলো এখানটায় তারা জুলাই সনদ আর সংবিধান এই দুইটার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা এখানে তৈরি করতে চাচ্ছে, এবং মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে যে বাংলাদেশে ইউনূস সরকার আর সংবিধানের সরকার ছিল না। যে ইউনূস সরকার বসার পর জুলাই সনদ হয়েছে, তাদের বক্তব্য হলো ইউনূস সরকার ওই জুলাই সনদ অনুসারে হয়েছিল। তাইলে এখন আপনি চিন্তা করে দেখেন যে এই জুলাই সনদ ইউনূস সরকারের সময়, ভালো মন্দ নিয়ে তো সব কিছু, ইউনূস সরকারের প্রতি আমার অনেক হেট্রেট আছে, আমি অনেক সমালোচনা তাদের করি। কারণ ইউনূস সরকারের মধ্যে কিছু কিছু লোক, যারা ইউনূস সরকার যাদেরকে দিয়ে চালিয়েছিলেন, তারা এনজিও বা ইত্যাদি ইত্যাদি, আর কিছু কিছু ওই যে গুপ্ত বাহিনী এখানে ঢুকে গেছিল, তারা সরকারের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বসেছিল। এবং আপনি শুনবেন, আমি কোর্ট কাছারিতে অনেক জায়গায় দেখেছি, আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, 5ই আগস্টের পরে আগে যারা কোর্টে পোস্টিং পেয়েছিলেন, কোর্টে যারা পোস্টিং পেয়েছিলেন, তারা মনে হয়েছে যে শেখ মুজিব, শেখ হাসিনার চাইতে বড় আওয়ামী লীগ। 5ই আগস্ট হওয়ার পর দেখা গেল হঠাৎ করে তাদের চেহারার অবয়বের পরিবর্তন হলো। কি হঠাৎ দেখা গেলো ওইসব লোক যারা ক্লিন শেপ ছিলেন তাদের দাড়ি গজিয়ে গেল, কিছুদিন পর দেখা গেলো তাদের মাথায় টুপি উঠে গেল। অর্থাৎ 5ই আগস্টের পরে পোস্টিং পেল যারা, যাদের কেবলমাত্র পরিচয় ছিল আওয়ামী লীগ, 5ই আগস্টের পরে ওই সকল পদে বহাল থেকে তারা তাদের সেই চেহারা পরিবর্তন করে ফেললেন, এবং একটি রাজনৈতিক দল তারা মনে করলো এখন এরা সব আমাদের দল হয়ে গেছে। সেই জন্য কোর্ট কাছারির বারান্দা দিয়ে আমাদের হাঁটতে গিয়ে দেখেছি, এমনও মনে হয়েছে যে আমরা আলিয়া মাদ্রাসা দিয়ে হাঁটতেছি কিনা কে জানে। আমি আসছি আপনার কাছে, আমরা একেবারে শেষ প্রান্তে, জাস্ট ক্লোজিং রিমার্কস 2 মিনিট সময় আপনার জন্য, শেষ করতে হবে। না, বিষয়টা হচ্ছে 2 মাস 1 দিনের সরকার, তাই না? তো পাকিস্তানের 24 বছর সব সময় আমরা বলেছি শাসকরা শিশু রাষ্ট্র, 24 বছরও শিশুর থেকে তরুণ হলো না, তরুণ থেকে যুবক হলো না। আমরা যেন সেই ধারায় না চলি। 2 মাস 1 দিন, সামনে আরও প্রায় 5 বছর আছে। আমি বলছি প্রতিটা মুহূর্তে আপনাকে সাবলীলভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কোনো ধরনের কারো প্রতি অতি মাত্রায় সহনীয় হওয়া চলবে না। এই যে আজকে ব্যাংক রেজলিউশন, আমি তো বুঝতে পারছি না এটা কী হচ্ছে। এরকম একটা অস্ত্র আমরা জনগণের বিরুদ্ধে কথা শুরু হয়ে গেছে। যে গ্রুপগুলো শেখ হাসিনার শক্ত গুটি হিসাবে কাজ করেছিল, সেই একই গ্রুপটাকে নিয়ে সরকার কি আবার অন্য খেলায় মেতেছে কি না, এটা আমাদের ভাববার বিষয়। তারপরে ওখানে যে নিয়োগটা হয়েছে গভর্নর, বাংলাদেশে কি আরও উঁচু মানের ব্যক্তি আমরা পেতাম না? সারা বিশ্বে যারা এইসব জায়গায় বসেন তাদের যে ক্রেডেনশিয়াল আমরা দেখি, আমার তো মনে হয় সেই জায়গায় বোধহয় আমরা একটু হোঁচট খেয়েছি। আমি জানি না ভবিষ্যতে সরকারের প্ল্যান কী আছে। আপনারা সবাই বলছেন, অর্থমন্ত্রী তো ঘুরে আসছে, তিনিও বলেছেন যে আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদেরকে আরও কঠিন কঠোর পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই পদক্ষেপটা কঠিন কঠোরের দিকে যাচ্ছে না নমনীয় পদক্ষেপ হচ্ছে, এই জিজ্ঞাসায় আমার থাকলো। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খুব ছোট্ট করে। আপনি গত 16-17টা বছর আমরা মিডিয়ার অনেকেরকে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রীর সামনে দেখেছি দাঁত বের করে হাস্যোজ্জ্বল মুখে তারা বলেছে, আপা আপনার দেওয়া টেলিভিশনে আজকে আমরা এটা করেছি, আপনার দেওয়া টেলিভিশনে আমরা আজকে এটা করে যাচ্ছি। আর্থিক প্রতিষ্ঠান আপনি দেখবেন, এই জামাত নির্বাচনের আগে সমালোচনা করেছে বিএনপিতে এতজন লোক ঋণ খেলাপি। আমি এই টকশোতে, এই চ্যানেলেই বলে গেছিলাম যে বিএনপি ঋণ খেলাপি হবে না তো কে হবে? বিএনপির ঋণ ছিল, বিএনপির যে সকল শিল্প প্রতিষ্ঠান সেগুলো বন্ধ হয়ে গেছে, যে ঋণের ফ্লো ছিল স্বৈরাচার সেগুলোকে বন্ধ করে তারা ওই প্রতিষ্ঠানকে দখল করতে চেয়েছেন এবং করে নিয়েছেন। এখন মজার ব্যাপারটা কী হলো দেখেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো কি করেছে, ওই যে টেলিভিশনের ভাই সাহেবরা যারা দাঁত বাইর করে কথা বলতেন যে আপনার দেওয়া টেলিভিশন আজকে আমরা কথা বলতেছি, আপনি উমুক থেকে উমুক হয়ে গেছেন, এই আর্থিক প্রতিষ্ঠান আপনি দেখেন না। একটা রাজনৈতিক দল রাজনীতির ময়দানে কথা বলা
আর সেই রাজনৈতিক দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পর দুইটা অবস্থানের বক্তব্য যদি একই রকম হয়, তাহলে জনগণ তো এটাও ভুলে যাবে যে বিএনপি কি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে না এখনও রাজপথে আছে। সুতরাং বিএনপি, আমি মনে করি, যেমন আর্থিক প্রতিষ্ঠানগুলো, এখন আপনি কি করবেন? সেই আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন বিরোধী দলের মালিকানায়, তাহলে আপনি কি করবেন? রাতারাতি অর্ডিন্যান্স করে এই আর্থিক প্রতিষ্ঠান সব বন্ধ করে দিবেন? দেশ কোথায় গিয়ে দাঁড়াবে আপনি বলেন? সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে কিছু রাষ্ট্রীয় কৌশল, আর এটা ব্যক্তিগত দায় দায়িত্ববোধের একটা ব্যাপার থাকবে। আমরা যদি প্রত্যেকেই মনে করি যে হ্যাঁ আমি সমালোচনায় মুখরিত হব এবং সমালোচনা করেই আমি আমার উত্তম ভূমিকা পালন করব, বিষয় অনেক সময় অনেক কথা আছে যে কথা না বলে অনেক কিছু বলা যায়। আমাদের দায় দায়িত্ববোধ থেকে আমাদের অতটুকু সতর্কতা মেনটেন করে চলতে হবে। ধন্যবাদ। সরকার সতর্ক, সরকার জনগণের কাছে ওয়াদাবদ্ধ, আর এখান থেকে সরকার সরবে না, সরা উচিত হবে না আমি মনে করি। আর রাজনীতির ময়দানের কথা যেটা আপনি বলেছেন, বিএনপি রাজনৈতিক সচেতন দল, রাজনীতির জন্য তাদের জন্ম হয়েছিল। ধন্যবাদ। আপনি নিশ্চিত অচিরেই দেখবেন আজকে যারা বিএনপি বা সরকার বা এদেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অতীতই তার গঠনতান্ত্রিক রাজনৈতিক প্রতিপক্ষের মানে বক্তব্য অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, 2 মাসের খানিকটা বেশি সময় সরকার পার করলো এবং আমার অতিথিরা যিনি সরকারি দলের সঙ্গে সরাসরি যুক্ত, তিনি বলছেন যে প্রবলেমগুলো তারা আইডেন্টিফাই করেছেন, অ্যাড্রেস করা হচ্ছে। যিনি সরকারের মিত্র হিসেবে এখানে আছেন, মিত্র শক্তি হিসেবে, তিনিও বলছেন যে এখন পর্যন্ত এটা মনে হয় না যে সরকার তার প্রতিশ্রুতি থেকে খুব বেশি দূরে সরে গেছে বা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, কিন্তু রাজনীতিতে যে বয়ান তৈরি করাটা দরকার সেটা অনুপস্থিত। দল ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, মানে দলের সেই শক্তিটা এখন পর্যন্ত লক্ষণীয় নয়, এবং সমাজের যে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে একটা সরকারি দলের যে সংযোগ থাকা দরকার, এটা এমন না যে তাদেরকে ব্যবহার করা, অধীনস্থ করা, সেটা নয়। যে যার মতো করে কাজ করুক, কিন্তু সম্পর্ক যেটা থাকা দরকার সেখানে উনি এক ধরনের দুর্বলতা দেখেন। উনি মনে করেন যে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন মানুষদের বিভিন্ন জায়গায় সেট করা দরকার, এবং জ্বালানি ক্রাইসিস নিয়ে কথা বলতে গিয়ে এটাও বলেছেন যে সরকারের উচ্চ পর্যায়ে জ্বালানি সংক্রান্ত একটা কমিটি করা দরকার, বিশেষজ্ঞ কমিটি। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওনারা মনে করছেন যে সরকার এখনও পর্যন্ত রাইট ট্র্যাকে আছে, এক ধরনের ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। কিন্তু মূল কথা যে বাংলাদেশের মানুষ আসলে খুব দ্রুত হতাশ হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। কাজেই সরকারকে এখন থেকে খুব দৃঢ়তার সঙ্গে তার যে অঙ্গীকারগুলো, বিশেষ করে রাষ্ট্র কাঠামো সংস্কারের সঙ্গে যে বিষয়গুলো অঙ্গীকার হিসেবে তারা বিভিন্ন সময় উপস্থাপন করেছেন, কখনো 31 দফার মধ্য দিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং জুলাই চার্টারে স্বাক্ষর করবার মধ্য দিয়ে, নোট অফ ডিসেন্ট, সেগুলো পূরণ করবার জন্যে যতটা কম সময় নেওয়া যায় অবশ্যই তারা সেগুলোকে বিল আকারে খুব পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আনবেন। কিন্তু ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে একটা ধারণা তারা প্রতিষ্ঠা করেছেন জনমনে, যে এগুলো নিয়ে তারা যথেষ্ট পরিমাণে হোমওয়ার্ক আগেই করেছেন। কাজে খুব বেশি সময় নিতে গেলে সেটা মানুষের বিশ্বাস হারিয়ে ফেলবে। এবং মাথায় রাখতে হবে যে বিরোধী শক্তি হিসেবে যারা আছেন, যারা নিষিদ্ধ নয় সংসদে, কেউই কিন্তু রাজপথকে উত্তপ্ত করবার জন্য কম শক্তি সম্পন্ন নয়, সেটা যেন, এবং ষড়যন্ত্র তো চারিদিকে সবসময় আছে, সেটা যেন সরকারের মাথায় থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভ। ধন্যবাদ।